হ্যালো, কি অবস্থা সবার? আজ আমরা শুনবো এমন এক গল্প যা হলো আমেরিকান একটি সায়েন্স ফিকশন হরর মুভি। যে মুভির মধ্যে একসাথে আমরা ম্যাজিক, পাওয়ার, সাসপেন্স, সায়েন্স ফিকশন আরও অনেক ধরনের টুইস্ট দেখতে পারবো। প্রত্যেক মোমেন্টে এক ধরনের আলাদা টুইস্ট পাবেন এই মুভিতে। তো চলুন এবার মূল গল্পে যাই। স্টোরি শুরু হয় হোকায়া সিটি নামের একটি শহরে, যেখানে একটা সায়েন্স ল্যাব রয়েছে, যার মধ্যে একজন সায়েন্টিস্ট কিছু একটা দেখে ভয় পেয়ে পালানোর চেষ্টা করছিল। অ্যাপার্টমেন্টের সব লাইটগুলো বারবার জ্বলে উঠছিল, আবার নিভে যাচ্ছিল। সায়েন্টিস্ট দ্রুত একটা লিফটের সামনে এসে দাঁড়ায়। সে বারবার লিফটের বাটন প্রেস করছে যেন এটা তাড়াতাড়ি ওপেন হয়। হয়তো এমন কোনো ভয়ানক জিনিস সে দেখেছে যার থেকে বাঁচার জন্য সে এখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। লিফটে তো সে উঠে পড়ে, কিন্তু শেষ রক্ষা হয় না। কোনো একটা আননোন ক্রিয়েচার তাকে ওখানেই মেরে ফেলে। সিন শিফট হয় যেখানে 4 জন ছোট বাচ্চা একটা গেম খেলছিল। যার বাড়িতে বসে বাচ্চারা খেলছিল তাদের একজনের নাম মাইকেল, বাকি 3 জন ডেস্টিন, লুকাস আর বিল। তাদের বোর্ড গেমটা তারা 10 ঘন্টা ধরে খেলছিল। অনেক রাত হয়ে যাওয়ায় মাইকের মা তাকে ডাকে খাবার খাওয়ার জন্য। বেচারা খুবই রিকোয়েস্ট করে আরও কিছু সময় খেলার জন্য, কিন্তু তার মা বাবা অনুমতি দেয় না। তাই খেলার মাঝেই সবাই বাড়ির পথে রওনা হয়। লুকাস আগেই চলে যায়, আর ডেস্টিন আর বিল একসাথে বের হয়। দুজনে মিলে একটা রেস করে কে আগে যেতে পারবে। বিল তো আগেই চলে যায়, কিন্তু ডেস্টিন পিছনে থাকে। যাই হোক, বিল বাড়ি ফেরার সময় তার সাইকেলের লাইট বারবার জ্বলছিল আর নিভছিল। একসময় হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। তখন বিল তার সামনে অন্ধকারের মধ্যে একটা অদ্ভুত অবয়ব দেখতে পায়। বিল এতটাই ভয় পায় যে তার সাইকেল আনকন্ট্রোল হয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। অদ্ভুত দেখতে অবয়বটি যেন আজব ধরনের সাউন্ড করছিল, আর সেটা বিলের দিকেই আসছিল। বিল সাইকেলটা রেখে দ্রুত ঘরে ঢুকে যায়। সে তার মার ভাইকে অনেক ডাকাঝাকি করে, কিন্তু নাইট ডিউটি থাকায় তার মা বা ভাই কেউই ঘরে ছিল না। সে ফোন করে, কিন্তু ফোনের মধ্যে থেকে ভয়ঙ্কর অবয়বটির আওয়াজ আসছিল। ভয়ে সে ঘর থেকে বেরিয়ে তাদের বাড়ির পিছনে ব্যাকইয়ার্ডে চলে যায়। অদ্ভুত জিনিসটার থেকে নিজেকে বাঁচানোর জন্য সে একটা গান ঠিক করছিল, কিন্তু অবয়বটি এবার দরজা দিয়ে নয়, বরং তার পিছন দিয়েই তাকে অ্যাটাক করে। আর নিমেষেই বিল সেখান থেকে 1 সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যায়। পরদিন সকালে বিলের মা তার ভাইকে বলে যে এখনই তোমার ভাইকে ঘুম থেকে ওঠাও, তাকে স্কুলে যেতে হবে, কারণ বিলের মা আর ভাই দুজনই এখন নিজেদের কাজে বেরিয়ে যাবে। কিন্তু সারা ঘর খুঁজেও তারা বিলকে পায় না। বিলের মা তো খুবই টেনশনে পড়ে যায় যে তাহলে তার ছেলে সারা রাত কোথায় ছিল। বিল তো কাল মাইকেলের বাড়িতে গিয়েছিল, তারা সেখানেও কল করে, কিন্তু মাইকেলের বাড়ি থেকে জানানো হয় বিল তো রাতে চলে গিয়েছিল। এদিকে বিলের ভাই জয় মনে করছে হয়তো তাদের কষ্ট হবে ভেবে বিল একাই তাড়াতাড়ি স্কুলে চলে গিয়েছে। এরপরে আমরা হপার নামে একজন পুলিশ অফিসারকে দেখতে পারি। সে একাই থাকতো। তাকে দেখে মনে হয় সে যেমন তেমনভাবে জাস্ট নিজের জীবনটাকে বাঁচিয়ে রেখেছে। ঘুম থেকে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে সে অফিসে চলে আসে। সেখানে তার সেক্রেটারি জানায় যে বিলের মা অর্থাৎ জয়েসের ছেলে মিসিং। সে অনেকক্ষণ ধরে তারই জন্য অপেক্ষা করছে, কিন্তু হপার্স তো এই কথা সিরিয়াসলি নেয় না। নিজের কেবিনে গিয়ে সে জয়েসকে দেখতে পায়। মহিলাটি খুবই টেনশনে রয়েছে, কারণ এখনও তার ছেলে বিলের কোনো খোঁজ খবর নেই। জয়েস এত বোঝানোর চেষ্টা করছে যে সব জায়গায় সে খুঁজেও বিলকে পায়নি, এখন পুলিশের হেল্প দরকার। কিন্তু হপার এই মিসিং কেসটাকে গুরুত্বই দেয় না। অন্যদিকে বাকি 3 বাচ্চারা স্কুলে যায়, কিন্তু সেখানে তো বিল ছিল না। ওরা বুঝতে পারছে না বিল কাল ঘরে কেন যায়নি। যাই হোক, সেখানে আমরা মাইকেলের বড় বোন ন্যান্সিকে দেখতে পাই। সে তার বেস্ট ফ্রেন্ড বারবারার সাথেই ছিল। ন্যান্সি নতুন নতুন একটা ছেলের সাথে ডেট করছে। তারা দুজন এগুলো নিয়েই কথা বলছিল। বারবারা বারবার ন্যান্সিকে সাবধান করছে সে যেন তার কনসেন্ট্রেশন স্টাডির দিকেই রাখে। ন্যান্সি নিজের লকারের মধ্যে তার বয়ফ্রেন্ডের দেয়া একটা চিঠি পায়। ছেলেটি ন্যান্সির সাথে ওয়াশরুমে দেখা করতে যাচ্ছে। বারবারা তাকে নিষেধ করলেও সে দেখা করতে যায়। ন্যান্সির বয়ফ্রেন্ড তাকে বলে যে হয়তো তুমি আমার সাথে রাতে দেখা করতে আসবে, নয়তো আমি চলে যাব তোমার বাড়িতে। ন্যান্সি তো তাকে বোঝানোর চেষ্টা করে যে এইসব তার ঘরে অ্যালাউ না, কিন্তু ছেলেটি তো নাছোড়বান্দা। এদিকে বাচ্চারা বিলকে খুব মিস করছিল। তাদের সায়েন্স টিচার কত টপিক নিয়ে আলোচনা করলো, কিন্তু 3 বন্ধু ছাড়া ক্লাসের কেউই স্টাডি নিয়ে অ্যাটাচ ছিল না। তারা স্যারের পড়া শেষ করার আগেই ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। তাই স্যার এই 4 জনের দলকে খুবই ভালোবাসে।
সে ওদের জন্য একটা ডিভাইস বানিয়েছে। এমন সময় হপার স্কুলে চলে আসে। হপার ভেবেছিল হয়তো এই তিনজনের সাথে কথা বলে সে বিলের খোঁজ খবর জানতে পারবে। তিনজনই খুব অবাক হয় যে তাদের বন্ধু একেবারে গায়েব। তারা বারবার হপারকে বলে যে বিলকে খুঁজতে তারাও সাহায্য করবে, কিন্তু হপার রেগে গিয়ে বলে এখান থেকে তারা সোজা বাড়িতেই যাবে, অন্য কোথাও না। এরপরে মুভির শুরুতে দেখানো সেই ল্যাবটাকে দেখানো হয়। সেখানে আরও কিছু সায়েন্টিস্ট এসেছে। যেখানে সেই সায়েন্টিস্টটি মারা গিয়েছিল তারা এখন সেই জায়গাটা ইনভেস্টিগেশন করতে এসেছে। দেয়ালে দেয়ালে সেখানে অদ্ভুত কিছু লেগেছিল। এর থেকে যেন কোনো ধরনের ইনফেকশন না ছড়ায় তাই পুরো জায়গাটা সিল করে দেওয়া হয়। সেখানের একজন সায়েন্টিস্ট একটা মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। সেই সাথে মেয়েটিকেও দেখানো হয়। মেয়েটি পেশেন্টের কাপড় পরেছিল, এমনকি তার চুলগুলো অদ্ভুতভাবে কাটা ছিল। হয়তো সে ওই ল্যাব থেকে পালিয়ে এসেছে। এখন চুপি চুপি একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ে আর সেখানে থাকা খাবারগুলো দ্রুত খাওয়া শুরু করে। রেস্টুরেন্টের ওনার মেয়েটিকে ঠিকই দেখে ফেলে। প্রথমত সে খুব রেগে যায়, কিন্তু মেয়েটির ইনোসেন্ট মুখ দেখে সে তাকে আরও কিছু খাবার খেতে দেয়। লোকটি বুঝতে পারে যে হয়তো মেয়েটির সাথে খুব খারাপ কিছু হয়েছে। সে এত প্রশ্ন করছে কিন্তু মেয়েটি কোনো জবাব দেয় না। সে খেতেই আছে। বাধ্য হয়ে লোকটি মেয়েটির থেকে খাবার নিয়ে নেয় আর জিজ্ঞেস করে যদি তার প্রশ্নের উত্তর দেয় তবেই সে খাবার খেতে দিবে। এবার মেয়েটি তার হাতের একটা স্টিকার দেখিয়ে দেয়। সেখানে 11 লেখা ছিল। লোকটি ধরেই নেয় তার নাম 11। এরপর লোকটি সোশ্যাল ওয়ার্কারকে কল করে মেয়েটির ব্যাপারে জানিয়ে দেয়। এই সময় একটা ইন্টারেস্টিং জিনিস দেখানো হয়। মেয়েটির সামনে একটা ফ্যান ছিল, যেটা থেকে খুব বেশি শব্দ হয়। মেয়েটি তার চোখের ইশারায় ফ্যানটি বন্ধ করে দেয়। তার মানে 11-এর মধ্যে পাওয়ার্স আছে। এমন এক পাওয়ার যে সে তার মাইন্ড দিয়ে যে কোনো জিনিসকে কন্ট্রোল করতে পারে। ওদিকে হপার জায়াসের বাড়িতে যায়। এতক্ষণেও সে বিলের ব্যাপারে কোনো ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারেনি। এমনকি সে রাতের বেলায়ও তার দলবল আর স্থানীয় মানুষজন নিয়ে পুরো জঙ্গল খুঁজে বেরিয়েছে। আর বিলের 3 বন্ধুও প্ল্যান করছে কিভাবে তারা বিলকে খুঁজে পাবে। মাইক তার বন্ধুদের সাথে কথা শেষ করে কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে পড়ে। সে দেখতে পায় বাড়ির পিছন দিক দিয়ে ন্যান্সির বয়ফ্রেন্ড জানালা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছে। হয়তো অন্য সময় হলে সে চিৎকার করে তার বাবা মাকে জানিয়ে দিত, কিন্তু এখন তার কাছে বিলকে খুঁজতে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। তাই ন্যান্সির বয়ফ্রেন্ডকে ইগনোর করে সে চলে যায়। আর ন্যান্সি তো বুঝতে পারছে না ছেলেটি এখন কেন এসেছে, তাও বাধ্য হয়ে তাকে ঘরে নিয়ে আসতে হয়। ধীরে ধীরে দুজনের মধ্যে ক্লোজনেস যেন বেড়েই যাচ্ছে। তো 11 আস্তে আস্তে লোকটির উপর বিশ্বাস করছিল। সে এখানে এসেছে পর্যন্ত কিছু না কিছু খেয়েই যাচ্ছে। হঠাৎ দরজায় কেউ নক করে। একজন মহিলা, যে কিনা পরিচয় দেয় সে সোশ্যাল ওয়ার্ক থেকে এসেছে, কিন্তু লোকটি এখন চাচ্ছে না 11কে তাদের হাতে তুলে দিতে। কথার মাঝেই কিছু বুঝে ওঠার আগে মহিলাটি তাকে শ্যুট করে দেয়। 11 এসব বুঝতে পেরে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ঘরের ভিতর যারা ঢুকেছিল তাদের মধ্যে আমরা বিশেষ এক সায়েন্টিস্টকে দেখতে পাই। যাই হোক, এরপর আবারও বিলের 3 বন্ধুকে দেখানো হয়। বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরও তারা বাড়ি ফিরে না গিয়ে জঙ্গলের মধ্যে বিলকে খুঁজতে থাকে। হঠাৎ সেখান থেকে ওরা একটা আওয়াজ শুনতে পায়। লাইটের আলোয় ওরা দেখে সেখানে 11 দাঁড়িয়ে আছে। সিন আবারও শিফট হয় বিলের বাড়িতে। মা ছেলে দুজনেই বিলের কথা ভেবে খুব কান্না করছিল। তারা ভাবছে কেন যে তারা নাইট ডিউটি করেছিল, এমনটা না হলে হয়তো বিলের আজ হারাতেই হতো না। তখন টেলিফোনে তাদের একটা কল আসে। বিলের মা কলটা রিসিভ করলে সেখান থেকে এক ধরনের অদ্ভুত আওয়াজ আসছিল। পাশেই হয়তো বিল ছিল। মায়ের মন, তাই সে নিঃশ্বাসের শব্দ শুনেও বুঝতে পারে যে ওখানে তার ছেলেও আছে। শব্দ শুনে মনে হচ্ছিল কোনো হিংস্র ক্রিয়েচারের সাউন্ড। তো বিলের মায়ের কান্নাকাটির এক পর্যায়ে টেলিফোনটি শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যায়। জয়া স্যার তার ছেলে ওই নাম্বারে বারবার কল করার চেষ্টা করে, কিন্তু কল যায় না। অন্যদিকে মাইক 11কে তার বাড়িতে সেই জঙ্গল থেকে রেস্কিউ করে নিয়ে এসেছে। 11 তো খুবই ভয়ে আছে। মাইকেলের 2 বন্ধু 11কে তার বাড়িতে নিয়ে আসার জন্য নানান কথা বলতে থাকে, কিন্তু মাইকেল তো কোনো কথাই কান দেয় না। বাকি দুজন ভয়ে আছে যে 11-এর কথা তাদের প্যারেন্টস না জেনে যায়। মাইকেল তাই প্ল্যান করেছে কাল সবার চোখ এড়িয়ে সে 11কে ঘরের বাইরে পাঠিয়ে দিবে। তারপর 11 এসে কলিং বেল বাজাবে আর সবার সাথে পরিচিত হবে। এরপর তার সমস্যার কথা তার বাড়ির লোকদের বলবে, আর তার মা 11কে সেফলি তার বাড়িতে পাঠিয়ে দিবে। কিন্তু আজ রাতের জন্য তো তাকে লুকিয়ে রাখতেই হবে।
ইলেভেন এতটাই ইনোসেন্ট ছিল যে মাইকেল তাকে কাপড় চেঞ্জ করার জন্য কাপড় দিলে সে ওদের সামনেই চেঞ্জ করতে যায়। মাইকেল তাকে বুঝিয়ে ওয়াশরুমে পাঠায়। যাই হোক, ওরা ইলেভেনকে তার নাম জিজ্ঞেস করলে সে নিজের হাতটা দেখায়। মাইকেল তার থেকে বোঝার চেষ্টা করে যে মেয়েটি কেন পালিয়ে বেড়াচ্ছে। ইলেভেন সব কথা মুখ দিয়ে বলে না, সে ইশারায় বোঝায় যে পালাচ্ছে খারাপ লোকদের হাত থেকে। তাছাড়া ওরা যদি ইলেভেনকে পায় তাহলে মেরে ফেলবে। এদিকে বিলের এখনো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। বিলের মায়ের কাছে যত টাকা পয়সা ছিল সে সবটা তার ছেলে জয়কে দিয়েছে বিলের ফটোকপি করে যেন পেপারস লাগাতে পারে। হপারও তাদের বাড়িতে আসে, কারণ বিলের মা তাকে কাল রাতের কলের ব্যাপারে জানিয়েছিল। বিলের মা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হপার বলে কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, হয়তো এ কারণেই শর্ট সার্কিট হয়ে টেলিফোন খারাপ হয়েছে, আর হয়তো কেউ বিলকে প্রাঙ্ক কল করছিল। কিন্তু বিলের মা তো হপারের কথায় একদমই একমত না। সে একেবারে শিওর ফোনের ওপারে বিলই ছিল। হপার তাদেরকে একটা সলিউশন দেয়, হয়তো বিল জয়াসের এক্স হাজবেন্ডের কাছে গিয়েছে, তারা যেন সেখানে একবার খোঁজ নেয়, এমনকি সেও খোঁজ নিবে। বিলের ভাই তার সাথে যেতে চায়, কিন্তু হপার তাকে নেয় না, বরং জয়াসের সাথে থাকার জন্য বাড়িতেই থাকতে বলে। আর মাইকেল ইলেভেনের জন্য সকালের নাস্তা নিয়ে আসে। সে ইলেভেনকে তার গতকাল রাতের প্ল্যানের কথা বলে, কিন্তু ইলেভেন বাইরে যাওয়ার কথা মাইকেলকে সাফ মানা করে দেয়। তাই মাইকেল বাধ্য হয়ে ইলেভেনকে এখানেই লুকিয়ে থাকতে বলে। অন্যদিকে সায়েন্টিস্টদের মধ্যে যিনি বিশেষ ছিল তিনি আসলে ওই ল্যাবের হেড। সে পুরো শহরের সবার কল রেকর্ড করছিল, এই জন্য সে জয়াসের কল রেকর্ডটাও পেয়ে যায়। আর পুলিশের লোকেরা প্রতিদিন একবার করে সেই জঙ্গলে বিলকে খুঁজতে যায়। এদিকে ন্যান্সিকে তার বয়ফ্রেন্ড আবারও অফার করছে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কারণ তার বাবা মা আজ রাতে বাড়ি থাকবে না। মাইকেল আবার স্কুলে আসেনি। ওর দুই বন্ধু ভাবছে হয়তো ইলেভেনের কথা মাইকেলের বাবা মা জেনে গিয়েছে, কিন্তু মাইকেল তার বাবা মা বাইরে চলে যাওয়ার পরে ইলেভেনকে তার পুরো বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছিল। এদিকে জন এবার একাই বেরিয়ে পড়েছে তার ভাইকে খুঁজে বের করতে। সে তার বাবার কাছে যায়, হয়তো সেখানে বিল রয়েছে। তার মা যায় একটা শপে যেখানে সে কাজ করত। সে মনে করে একবার যখন তার ছেলের কল এসেছে হয়তো সে আবারও কল দিবে, তাই এই মুহূর্তে তার একটা টেলিফোন দরকার। কিন্তু সব টাকা তো বিলকে খুঁজতেই তার শেষ হয়ে গিয়েছিল। সে দোকান মালিককে রিকোয়েস্ট করে অ্যাডভান্স কিছু বেতন দিয়ে তাকে যেন একটা টেলিফোন আর এক প্যাকেট সিগারেট দেওয়া হয়, কিন্তু দোকানদার তো রাজি হয় না। জয়েস রেগে গিয়ে বলে সে এখানে 10টা বছর ধরে কাজ করছে, আজ পর্যন্ত কি কখনো তাদের সাথে চিট করেছে? তাহলে আজ কেন তার এমন কথা শুনতে হচ্ছে? এই কথা বলার পরে ওনার তাকে টেলিফোন আর এক প্যাকেট সিগারেট দিয়ে দেয়। কিন্তু তার বাড়ি ফেরার আগেই তার বাড়িতে ল্যাব থেকে সেই সায়েন্টিস্টগুলো আসে। বিল যেখান থেকে গায়েব হয়েছিল সেই জায়গাগুলো তারা ভালো করে ইনভেস্টিগেশন করছিল। অন্যদিকে মাইকেলের ঘরে ইলেভেন বিলের একটা ছবি দেখে কেমন যেন করছিল। সে কিছুই তো মুখ দিয়ে বলছে না, তবে মাইকেল তার ইশারা ইঙ্গিতে বুঝে যায় সে বিলকে কোথাও দেখেছে বা বিলকে খুঁজে পেতে হেল্প করবে। এমন সময় মাইকেলের প্যারেন্টস চলে এলে সে দ্রুত ইলেভেনকে একটা আলমারিতে লুকিয়ে ফেলে। আলমারির অন্ধকারে ইলেভেন কেমন যেন ভয় পাচ্ছিল। তখন তার কিছু পাস্ট সিন দেখানো হয়। ইলেভেনকে দুজন লোক জোর করে নিয়ে যাচ্ছিল। সে জোরে জোরে তার বাবাকে ডাকছিল। অদ্ভুত বিষয় হচ্ছে সে যাকে বাবা ডাকছিল সেই লোকটি আর কেউ না, বরং ল্যাবের হেড সায়েন্টিস্ট। সে ইলেভেনকে তো কোনো হেল্পই করে না, তাকে একটা বদ্ধ ঘরের মধ্যে আটকে দেওয়া হয়, যা দেখে মনে হচ্ছে ল্যাবের সায়েন্টিস্টরা তার উপর কোনো এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে। এইসব বিষয়ে হয়তো আস্তে আস্তে বাকি এপিসোডগুলোতে আরও জানা যাবে। তো মাইকেলকে এই সময় বাড়িতে দেখে তার মা খুবই অবাক হয়। মাইকেল বিভিন্ন বাহানা বানায় যে শরীর কয়েকদিন তার ভালো যাচ্ছে না, তাই সে স্কুলে যায়নি। যাই হোক, এরপর মাইকেল যখন ইলেভেনের কাছে ফিরে আসে সে দেখে ইলেভেন কান্না করছিল। অন্যদিকে জয়াস তার ছেলেকে হারিয়ে পাগল প্রায়। আরও একবার তার ছেলের কল আসবে সেই বিশ্বাস নিয়ে সে টেলিফোন নিয়ে এসেছে। টেলিফোনটা দ্রুত সেট করে ওটা নিয়েই বসে পড়ে যেন কোনো কল তার মিস না হয়। হপার তার টিমের লোকের সাথে তখনও বিলকে নিয়েই কথা বলছিল। তারা ধারণা করছিল বিলকে আবার কেউ উঠিয়ে নিয়ে গুম করে দেয়নি তো, কিন্তু কোনো না কোনো নিশানা তো থাকা উচিত। হপারের একটা ইনফরমেশন আসে যে বার্গার রেস্টুরেন্টের এক ওনারের মার্ডার হয়েছে। হপার সেখানে গেলে দেখা যায় এটা সেই ওনার যার কাছে ইলেভেন এসেছিল। আসলে ওই সায়েন্স ল্যাবের লোকজনই তাকে মেরেছে।
কিন্তু লোকটিকে তারা এমনভাবে রেখে গিয়েছে, দেখে মনে হচ্ছে সে নিজেই নিজেকে শ্যুট করেছে। কিন্তু এই ওনার আবার হোপারের বেস্ট ফ্রেন্ড ছিল, তাই স্বাভাবিকভাবেই সে লোকটির ব্যাপারে জানতো। সে নিশ্চিত লোকটি সুইসাইড করেনি, তাকে কেউ মেরে ফেলেছে। এদিকে মাইকেলের দুই বন্ধু তার খোঁজ নিতে মাইকেলের বাড়িতে আসে। তারা দুজন বলে 11-এর ঝামেলা তারা আর কোনোভাবেই নিতে পারছে না, তাই এখনই তারা তাদের প্যারেন্টসকে বলে দিবে, কারণ মেয়েটি তার নাম ছাড়া আর কিছুই বলেনি। সে কোথা থেকে এসেছে বা তার সাথে কি হয়েছে এসব কিছুই বলছে না। মাইকেল তো নিষেধ করে, ওরা চলেই যাচ্ছিল। তখন 11 নিজের চোখের পাওয়ার দিয়ে দরজাটা বারবার জোরে ধাক্কা দিয়ে বন্ধ করে দেয়। পিছনে ফিরে তো ওরা অবাক হয়ে যায়। জয়াস তার ভাইয়ের খোঁজে তার বাবার কাছে গিয়েছিল, সেখানে বিল ছিল না। লোকটির তো সন্তানের প্রতি অন্তত তার ভালোবাসা থাকা উচিত ছিল, কিন্তু বিলের মিসিং হওয়ার ব্যাপারেই তাকে খুব উদাসীন দেখা যায়। সে জয়কে বলে তারা যেখানে থাকে ওই জায়গাটা তো এমন কিছু হওয়াটাই স্বাভাবিক। এমনকি সে জয়কে তার শহরে এসে থাকতে বলে, কিন্তু জয় কোনোভাবেই তার মাকে ছেড়ে এদিকে আসবে না। হপার তখনও তার বেস্ট ফ্রেন্ডের মার্ডারের ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল। সে মৃত লোকটির একজন বন্ধুর থেকে জানতে পারে লাস্ট কিছুদিন তার কাছে একটি অদ্ভুত দেখতে ছেলে এসেছিল। যদিও সে মেয়ে, কিন্তু হয়তো 11-এর বাহ্যিক লুক দেখে লোকটি তাকে ছেলে ভেবে নিয়েছে। দিন আবারও শিফট হয় মাইকেলের বাড়িতে। মাইকেলের পরিবার ডিনার করছিল। ন্যান্সি তার পরিবারকে জানায় বিলের নিখোঁজের জন্য স্কুলের সবাই এক জায়গায় হবে, তাই তাকেও যেতে হবে। তাছাড়া সে যদি না যায় তাহলে সবাই সন্দেহ করতে পারে। মাইকেলের মা বলে তাহলে তুমি মাইকেলকেও সাথে নিয়ে যাও, কিন্তু মাইকেল আর তার বন্ধুরা একসাথে মানা করে দেয়। তারা এজন্যই যেতে চাচ্ছে না, কারণ ঘরে ছিল 11। তাছাড়া এখন 11-এর প্রতি এই ছোট্ট বাচ্চারা খুবই ইন্টারেস্টেড। রাতের বেলায় পুলিশেরা আবারও জঙ্গলের মধ্যে বিলকে খুঁজে বেড়াচ্ছিল। তখন তারা একটা পাইপ খুঁজে পায়, যার মধ্যে কিছু কাপড়ের টুকরো ছিল। তারা ধারণা করছে হয়তো বিল এখান দিয়ে গিয়েছে, কিন্তু পাইপ লাইনটা সোজা জঙ্গলের গভীরে ল্যাবের দিকে গিয়েছে। সেখানে সাধারণ মানুষ যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এদিকে এখন মাইকেলরা 11-এর সাথে খুব ভালো ব্যবহার করছে। ওরা বলে প্রথমে তো তারা জানতোই না 11-এর এমন পাওয়ারের ব্যাপারে। তো ন্যান্সি স্কুলে যাওয়ার নাম করে তার বেস্ট ফ্রেন্ড বারবারাকে সাথে নিয়ে তার বয়ফ্রেন্ডের বাড়িতে যায়। বারবারা ন্যান্সিকে বারবার বোঝানোর চেষ্টা করে যে তার বয়ফ্রেন্ড শুধু তার সুযোগ নিচ্ছে, কিন্তু ন্যান্সি এখন ছেলেটির উপরে পুরোপুরি অ্যাট্রাক্ট। সে বলে ওখানে তারা শুধু পার্টিই করবে। বারবারা যা ভাবছে তেমন কিছুই হবে না। আর মাইকেল, লুকাস, ডেস্টিন 11-কে প্রশ্ন করে সে কিভাবে বিলকে চেনে আর এখন কোথায় আছে এটাই বা সে কিভাবে জানে। 11 এবারও মুখে কিছু বলে না। সে বাচ্চাদের বোর্ড গেমটাকে উল্টিয়ে দিয়ে তাতে একটা ছোট স্ট্যাচু রাখে, আর তার সামনে একটা ভয়ঙ্কর দানবের স্ট্যাচু রাখে। স্ট্যাচুটা দেখে বাচ্চারা ভয় পেয়ে যায়। তো রাতের বেলায় আবার বিলের ভাই জন জঙ্গলে ঢুকে ছবি তুলছিল। হয়তো ছবিতে সে তার ভাইয়ের কোনো না কোনো ক্লু পেতে পারে। ছবি তুলতে তুলতে জয় ন্যান্সির বয়ফ্রেন্ডের বাড়ির কাছে চলে যায়। সেখানে ন্যান্সি সবার সাথে খুব এনজয় করছিল। ন্যান্সি জোর করে বারবারাকে একটা ওয়াইনের বোতল ধরিয়ে দিলে বারবারা ওটা খুলতে গিয়ে ওর হাত কেটে ফেলে। বারবারা ঘরের ভিতরে চলে যায় হাতে ব্যান্ডেজ করাতে, আর বাকিরা সেখানে পুল পার্টি করে। জন এসব দেখে ওদের ছবি তুলছিল। অন্যদিকে বিলের মা টেলিফোনটা কেনার পর থেকে এখনও বিলের কলের আশায় সেখানেই বসেছিল। আর সত্যিই বিলের কল আসে। বিল ওপার থেকে কান্না করছিল, কিন্তু বিল আর কিছুই বলছে না। জয়াস তো বুঝতেই পারছে না সে কি করবে। তখনই সে নিজের ঘরেও কিছু ক্রিয়েচারের আওয়াজ শুনতে পায়। তার টেলিফোনটা আবারও শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যায়। জয়াসের ঘরের লাইটগুলো এবার জ্বলছিল আর বন্ধ হচ্ছিল। হঠাৎ করে বিলের রুম থেকে গান ভেসে আসে। জয়াস সেই রুমে গেলে দেখতে পায় তারই সামনে দেয়াল থেকে যেন কিছু একটা বের হতে যাচ্ছে। জয়াস ভয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে যায়, কিন্তু সে যেতেই পারে না, কারণ আবারও বিলের রুম থেকে গান ভেসে আসছিল। এবার সাহস নিয়েই সে আবারও ঘরে যায়। এদিকে বারবারা ন্যান্সিকে বারবার ঘরে ফিরে যেতে বলছিল, কিন্তু সে তো যাবেই না, বরং বারবারাকে একাই চলে যেতে বলে। ধীরে ধীরে এবার ন্যান্সি আর তার বয়ফ্রেন্ডের ক্লোজনেস যেন আরও বেশি বেড়ে যায়। এই সব কিছু জন তখনও জঙ্গলের ভিতর থেকে ক্যাপচার করছিল। আর বারবারা মন খারাপ করে সুইমিং পুলের কাছে একাই বসেছিল। তার হাত দিয়ে তখনও রক্ত বের হচ্ছে। এক ফোঁটা রক্ত পানিতে পড়ে যায়। তখন বারবারার পিছনের লাইটটা বারবার বন্ধ আর ওপেন হচ্ছিল। জয় জাস্ট এক পলকের জন্য তার ক্যামেরার দিকে তাকিয়েছিল। সেই 1 সেকেন্ডের মধ্যে একটা ক্রিয়েচার বারবারার পিছনে আসে আর নিমেষেই বারবারা গায়েব হয়ে যায়। এদিকে বারবারা দেখতে পায় সে পুলের মধ্যেই রয়েছে, তবে সেখানে পানি নেই।
তাছাড়া এই তো আসল পৃথিবীর মতো ছিলই না। বারবারা দেখতে পায় সেখানে অদ্ভুত কিছু বাতাসে ভেসে বেড়াচ্ছে তার পাশে দেয়াল, তবে মনে হচ্ছে সেগুলো কোনো মনস্টার আটকে রেখেছে। বারবারা সেখান থেকেই চিল্লানো শুরু করে আর ন্যান্সিকে ডাকার চেষ্টা করে, কিন্তু ন্যান্সি তো ওই সময়ে তার বয়ফ্রেন্ডের রুমে ছিল। বারবারাকে হঠাৎ করে কিছু একটা পা ধরে নিচের দিকে টান দিলে সে ওখান থেকেও গায়েব হয়ে যায়। সকাল হয়ে গেলে ন্যান্সি দ্রুত তার ঘরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ন্যান্সি বারবারাকে অনেকবার খোঁজে কিন্তু পায় না। সে ভাবে হয়তো বারবারা কাল রাতেই বাড়ি ফিরে গিয়েছে, তাই সে একাই ওখান থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই ন্যান্সির মা তাকে জিজ্ঞেস করে সে কাল রাতে কোথায় ছিল। সে মিথ্যা বলে যে সবাই মিলে স্টাডি শেষ করে খাবার খাওয়ার জন্য বেরিয়েছিল, কিন্তু ফিরে আসতে তাদের এতটা টাইম লেগে গিয়েছে। ওদিকে জনও বাড়ি ফিরে গিয়েছিল। সে দেখতে পায় তার মা ঘরের সব লাইট এক জায়গায় করে বসে আছে। জয়েস বলে বিল তার সাথে কয়েকবার কমিউনিকেট করেছে আর তাকে অনেক কিছু বলার চেষ্টা করছে। জন তার মায়ের উল্টাপাল্টা কথা শুনে মনে করছে বেচারি বিলের শোকে হয়তো তার শরীর দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে, তাই সে তার মাকে কিছুক্ষণ বিশ্রামের জন্য শুইয়ে দেয়। এদিকে মাইক তার বন্ধুদের সাথে তখনও বিলকে খোঁজার জন্য বিভিন্ন প্ল্যান বানিয়েই যাচ্ছে। এমনকি তারা 11কেও জিজ্ঞেস করছে যে বিলকে তারা কোথায় পাবে। 11 তখন সেই দানবটির ব্যাপারে বলে, কিন্তু বাচ্চারা তো ভাবে 11 যেই দানবকে দেখিয়েছে তা তো শুধুমাত্র গেমের মধ্যে আছে, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। সবাই বের হওয়ার আগে 11কে জানিয়ে যায় ঘরের পিছনে ঠিক বিকাল 3টার সময় তারা একত্রিত হবে। অন্যদিকে ন্যান্সিও স্কুলে চলে যায়। সে তার বয়ফ্রেন্ডকেও বারবারার সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু কেউই বারবারাকে দেখেনি, এমনকি ক্লাসরুমেও বারবারা ছিল না। আর হপার সেই পাইপলাইন নিয়ে এখনও ইনভেস্টিগেশন করছিল। এবার সে প্ল্যান করছে পাইপলাইনের শুরু অর্থাৎ ল্যাবের মধ্যে গিয়ে চেক করবে। তারা ল্যাবের ভিতরে যেতে চাইলে সেখানে গার্ড হপারকে ভিতরে ঢুকতে দেয় না। গার্ড জানায় প্রথমে পারমিশন আনতে হবে, তারপরই তারা ভিতরে ঢুকতে পারবে। হপার গার্ডকে রিকোয়েস্ট করে যে ছোট একটা বাচ্চা হারিয়ে গিয়েছে। তারা ধারণা করছে হয়তো বাচ্চাটি কোনোভাবে এই পাইপলাইনের মধ্য দিয়ে ল্যাবে ঢুকে গিয়েছে। একটাবার তারা সেটা চেক করেই চলে আসবে। অন্যদিকে বাড়িতে কেউ না থাকায় 11 মাইকেলের ঘরের সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। সে টিভিটা অন করে একটা কোকের অ্যাড দেখতে পায়। তখন 11-এর আবারও কিছু পাস্ট দেখানো হয়। 11কে সায়েন্টিস্টরা একটা ল্যাবের মধ্যে রেখেছে। তার মাথায় অনেকগুলো ওয়্যার কানেক্ট করা রয়েছে, সেই সাথে তার ব্রেনের ফ্রিকোয়েন্সি চেক করা হচ্ছে, মানে সে যখন পাওয়ার ইউজ করবে তখন ফ্রিকোয়েন্সি কেমন থাকবে এটাই দেখার জন্য তারা ইনভেস্টিগেশন করছিল। 11-এর কাছে সত্যি এমন পাওয়ার ছিল যা দিয়ে সে যে কোনো কিছু ক্রাশ করতে পারত। তার সামনে একটা কোকের বোতলও দেখা যায়। নিজের পাওয়ার দিয়ে সে কোকের বোতলটা নিমেষেই ক্রাশ করে ফেলে, কিন্তু এটা করাতে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। অন্যদিকে জয়েস তখনও ঘরের সব লাইটগুলো এক জায়গায় করছিল। তার মনে হচ্ছে আরও কিছু লাইটস দরকার, তাই শপিং মলে গিয়ে সে আরও কিছু লাইটস কিনে নিয়ে আসে। আর হপার সায়েন্স ল্যাবের ম্যানেজারকে এনে নানান প্রশ্ন করছে যে তারা এখানে কি ধরনের এক্সপেরিমেন্ট করছে, তাছাড়া তারা কোনো বাচ্চাকে দেখেছে কিনা। সেখানে একটা সিসি ক্যামেরাও ছিল, তাই হপার ম্যানেজারের সাথে সায়েন্স ল্যাবের ভিতরে যায় চেক করার জন্য। হপার অনেকগুলো ফুটেজ দেখেও কোনো বাচ্চার সন্ধান পায় না, তাই হপার সেখান থেকে বেরিয়ে আসে। তবে সে একটা জিনিস নোটিশ করেছে, তা হলো যেদিন বিল গায়েব হয়েছিল সেদিন থেকে কয়েকদিন পর্যন্ত লাগাতার ঝড় হয়েছিল, কিন্তু সিসিটিভি ফুটেজে এই জায়গার কোনো ঝড়ের নিশানাই ছিল না। এরপর ল্যাবের মধ্যে সেই সায়েন্স ল্যাবের হেডকে দেখানো হয়। এই মুহূর্তে সেই ল্যাবের এমন এক জায়গায় ছিল যেখান থেকে ভিন্ন এক জগতের দরজা খুলেছিল। অন্যদিকে 11 তখনও মাইকেলের বাড়িতে একের পর এক রুম ঘুরে দেখছিল। দেখতে দেখতে সে ন্যান্সির ঘরে ঢুকে যায়। ন্যান্সির ঘরে অনেক ধরনের পিকচার্স ছিল, যার মধ্যে 11 বারবারার ছবিও দেখতে পায়। 11 তাকে ভালো করে দেখছিল। হয়তো এর কারণ এটা হতে পারে যে সে বারবারাকে ওই ভিন্ন জগতে দেখেছে। জন তার তোলা ছবিগুলো নিয়ে ন্যান্সি আর মাইকেলের স্কুলে যায়, কারণ তার কাছে এই ছবিগুলো প্রিন্ট কপি করার জন্য কোনো টাকা ছিল না। স্কুলের প্রিন্ট কপি দিয়ে সে ফ্রিতে এই ছবিগুলো প্রিন্ট করাতে পারবে। কিন্তু তাকে এই কাজ করতে ন্যান্সির বয়ফ্রেন্ডের এক বান্ধবী দেখে ফেলে। আর জয়াস ততক্ষণে তার লাইটসগুলো পুরো ঘরে সেট করে নিয়েছে। এমন সময় বাড়িতে মাইকের মা তার ছোট বোনটাকে নিয়ে আসে। সে দেখতে এসেছে এখন জয়াসরা ভালো আছে কিনা। অন্যদিকে হপার তার ইনভেস্টিগেশনে যেন আরও বেশি ইন্টারেস্ট হয়ে পড়ছিল। আসলে এই সিরিজটার ঘটনার কাল যেহেতু 1984 সাল থেকে শুরু হয়েছে, তাই ওই সময় তো আর ইন্টারনেট ছিল না। এজন্য হপার বিভিন্ন জায়গায় গিয়ে তথ্য কালেক্ট করছে।
এখন সে একটা লাইব্রেরিতে এসেছে কিছু নিউজ পেপারস কালেক্ট করতে। এরপর তারা লাইব্রেরিয়ানের সাথে বসে বিল যেদিন গায়েব হয়েছিল সেদিনের সব নিউজ আর পোস্টারের ব্যাপারে রিসার্চ করে। হপার এমন কিছু তথ্য পায় যে এই সায়েন্স ল্যাবের অনেক আগে থেকেই কিছু ঘাপলা রয়েছে। সেখানে এমন কিছু তারা রিসার্চ করছিল যা অনেকবার ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু এখনও সেখানের সায়েন্টিস্টরা লুকিয়ে লুকিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেই যাচ্ছে। যার মধ্যে ভয়ঙ্কর কথা হলো তাদের বেশিরভাগ এক্সপেরিমেন্ট ছিল বাচ্চাদের নিয়ে। অন্যদিকে মাইকের মা চেষ্টা করছিল বিভিন্ন কথা বলে জয়েসের মন ভালো করার জন্য। এমন সময় মাইকের ছোট বোন সেখানে লাইটগুলো বারবার অন অফ হতে দেখে। ওটা ফলো করতে করতে সে সোজা বিলের রুমে ঢুকে পড়ে, কিন্তু বাচ্চাটি লাইট অন অফ নিয়ে একটুও ভয় পায় না। এমনকি সেখানে দেয়ালের থেকে যেন কিছু একটা এখনই বেরিয়ে আসবে। হয়তো সেই মনস্টারটা দেয়াল থেকে বেরিয়ে এসে কিছু একটা করেই ফেলতো, কিন্তু তার আগেই মাইকের মা আর জয়াসের খেয়াল আসে বাচ্চাটি তাদের কাছে নেই। তারা ওকে বিলের রুমে খুঁজে পায়। জয়াস বাচ্চাটিকে জিজ্ঞেস করে যে সে রুমের মধ্যে আর কাউকে দেখেছে কিনা। বাচ্চাটা কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই মাইকের মা তাকে থামিয়ে দেয়। তো ন্যান্সি তখনও খুব টেনশনে রয়েছে। লাস্ট পর্যন্ত সে বারবারার বাড়িতেও ফোন করে যে বারবারা কাল রাতে বাড়ি ফিরেছিল কিনা, কিন্তু তারা তো জানে বারবারা ন্যান্সির সাথেই ছিল। ন্যান্সি মিথ্যা বলে যে হয়তো বারবারা স্কুলের আশেপাশেই আছে, কিন্তু সে খুঁজে পাচ্ছে না। ন্যান্সির বয়ফ্রেন্ডের দল সবসময় কাউকে না কাউকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে থাকতো। তারা জয়কে দেখেও দায়ী করছিল। তখন ন্যান্সি এসব দেখে রেগে যায়, কিন্তু ওরা ঠিকই জয়ের ব্যাগ খুঁজে কাল রাতের ছবিগুলো পেয়ে যায়। ওরা জয়কে এটা নিয়ে অনেক কথা শোনায় যে কেন সে কারো পারমিশন ছাড়া এই ছবিগুলো তুলেছে, কিন্তু ন্যান্সি এসব নিয়ে ওই সময় অতটা মাথা ঘামায় না। সে জিজ্ঞেস করতেই যাচ্ছিল যে সে বারবারাকে ওই সময় ওখানে দেখেছিল কিনা, কিন্তু তার আগেই ন্যান্সির বয়ফ্রেন্ড ছবিগুলো সব ছিঁড়ে ফেলে আর জয়ের ডিএসএলআরটাও ভেঙে দেয়। ন্যান্সি জাস্ট সেই ছেঁড়া ছবিগুলো থেকে বারবারার ছবি নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। অন্যদিকে 11 মাইকের বলা মতো ঠিক বিকেল 3টায় ওদের বাড়ির পিছনে অপেক্ষা করছিল। 11 সেখানে একটা বিড়াল দেখতে পায়। সেই সাথে তার আরও একটি পাস্ট দেখানো হয়। তার সামনে সায়েন্স ল্যাবের হেড দাঁড়িয়েছিল। 11 তাকে বাবা বলছিল। তার সামনে একটা বিড়াল রাখা হয়েছে। তাকে ফোর্স করা হচ্ছে নিজের পাওয়ার ব্যবহার করে যেন বিড়ালটাকে মারে, কিন্তু 11 এটা করতেই পারছিল না। তাই পানিশমেন্ট স্বরূপ তাকে একটা অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়। সে বারবার ছোটার চেষ্টা করছিল, আর গার্ডসকে এতবার বলার পরেও যখন তারা কথা শোনেনি 11 খুব রেগে যায়। পাওয়ার ইউজ করে সে গার্ডকে নিচে ফেলে দেয় আর ওখানেই মেরে ফেলে। এত পাওয়ার ইউজ করে 11 খুব ক্লান্ত হয়ে পড়ে। তার নাক আর কান দিয়ে রক্ত বের হচ্ছিল। তখন সেখানে সায়েন্স ল্যাবের হেড আসে আর 11কে বলে, তুমি খুব দামি জিনিস, তুমি অনেক বড় কাজ করে দেখিয়েছ। তারপর সে 11কে সেখান থেকে কোলে তুলে নিয়ে কোথাও একটা চলে যায়। সিন আবার আসে বর্তমানে। মাইক তার বন্ধুদের নিয়ে 11-এর কাছে পৌঁছে যায়, আর ন্যান্সি তার টিমের সাথেই বসেছিল। সে খুবই চিন্তিত। কাল থেকে সে বারবারার খোঁজ কোথাও পাচ্ছে না। সে বেরিয়ে পড়ে, কারণ একবার তো তার খুঁজে দেখা উচিত। তার বয়ফ্রেন্ডের বাড়ির সামনে গিয়ে কিছু অদ্ভুত আওয়াজ সে শুনতে পায়। এমনকি সে বারবারার গাড়িটিও সেখানে দেখতে পায়। সে এতটুকু তো শিওর যে বারবারা এখান থেকে কোথাও যায়নি। আর শব্দের উৎস খুঁজতে খুঁজতে সে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। শব্দটা এতটাই অদ্ভুত ছিল যে ন্যান্সি আর ভিতরে যেতেই পারে না। দ্রুত সেখান থেকে বাড়ি ফিরে আসে। আর জয়াস এখনও সেই লাইটস নিয়েই পড়ে আছে। সে লাইটসকে প্রশ্ন করছে, বলছে, বিল তুমি আমার সাথে কথা বলো, আমার পোস্টের উত্তর দাও। বলতেই লাইটসগুলো আবারও অন অফ হতে থাকে, আর জয়াস সোজা একটা আলমারির মধ্যে গিয়ে বসে পড়ে। সেখানে সে লাইটের একটা পুরো একটা গুচ্ছ নিয়ে বসেছে। সে কান্না করতে করতে লাইটটাকে বলে, বিল তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে প্লিজ লাইট একবার জ্বলে ওঠো। সত্যিই লাইট একবার জ্বলে ওঠে। সে আবার প্রশ্ন করে, তুমি কি এই ঘরেই আছো? তাহলে আর একবার লাইট অন হোক। ঠিক তাই হয়। জয়াস তো খুবই খুশি যে যেভাবেই হোক সে তার ছেলের সাথে কমিউনিকেট করতে পেরেছে। কিন্তু সত্যি তো বিল সেফ ছিল না, কিন্তু সে এই ঘরেই আছে। জয়াস এবার আরও বেশি এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে, তুমি ঘরের কোথায় আছো? প্লিজ আমার সাথে একবার তো কথা বলো। কিন্তু এত প্রশ্নের কোনো উত্তরই বিলের থেকে আর আসে না। হঠাৎ বিলকে তারই রুমে দেখানো হয়। এটা বিলেরই রুম, কিন্তু অন্য এক দুনিয়া। বিল তার রুমের দেয়ালে এ থেকে জেড পর্যন্ত লিখে দেয় আর তার উপর লাইটস লাগিয়ে দেয়। অন্যদিকে ন্যান্সি কান্না করতে করতে ঘরে আসে। সে তার মাকে জানায় বারবারা হয়তো কোনো ঝামেলায় পড়েছে। হঠাৎ করে সে কাল থেকে গায়েব।
ন্যান্সির মা তো খুবই অবাক, সেও বুঝতে পারছে না একের পর এক এসব কি হচ্ছে। হপার তখনও লাইব্রেরিতে বিভিন্ন তথ্য খুঁজে বেড়াচ্ছে। এক অফিসার তাকে বলে যে সে একটা নিউজ পড়েছে যেখানে লেখা ছিল একজন লেডি কমপ্লেন করেছে তার বাচ্চাকে সায়েন্টিস্টরা নিয়ে গিয়েছে এক্সপেরিমেন্ট করার নামে। এরপর থেকে বাচ্চাটিকে আর ফেরত দেওয়া হয়নি, এমনকি বাচ্চাটি পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে। হপার এইসব ইগনোর করে, কারণ তার হাতে সময় নেই। এখন তাদের শুধু বিলকে খুঁজে বের করাই প্রথম ডিউটি। তবে সেই সাথে তারা এটাও বের করবে যে এই সায়েন্স ল্যাব আসলে কি নিয়ে রিসার্চ করছে। তাছাড়া এমন কী বা আছে যা তারা পাবলিক করছে না। এমন সময় হপারের একটা কল আসে, সে পুরো টিম নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে আবার 11 বিলকে খোঁজার কথা বলে বিলেরই ঘরের সামনে নিয়ে এসেছে। ওরা এটা দেখে তো খুবই রেগে যায় যে মেয়েটি কি সত্যি পাগল নাকি। ওরা বুঝতে পারছে না যে বিল তো গায়েব, তাহলে তাকে কিভাবে তারই বাড়িতে পাওয়া যাবে। ডেস্টিনার লুকাস তো এটা নিয়ে মাইকের উপর খুবই চিল্লাপাল্লা করে। 11 কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু মাইক ওকে থামিয়ে দেয় আর জিজ্ঞেস করে, তোমার কি সত্যি মাথা ঠিক আছে তো? তুমি আমাদের এখানে কেন নিয়ে এসেছো? অবশ্যই এর পিছনে কোনো না কোনো রিজন তো অবশ্যই আছে। সেই সময় সেখানে আবার হপার তার টিম নিয়ে উপস্থিত হয়। বাচ্চারাও পুলিশের গাড়ি ফলো করে দৌড়াতে থাকে। জয়াস আবারও বিলকে জিজ্ঞেস করে সে কোথায়। সে লক্ষ্য করে বিলের রুমের দেয়ালের উপর এবিসি লেখা। বিভিন্ন লেটারের উপর একটা একটা করে লাইট জ্বলে উঠছে। জয়াস বুঝতে পারে বিল এই বাড়িতেই আছে। সে আবারও প্রশ্ন করে যে তার এখন কি করা উচিত, সে কিভাবে বিলকে খুঁজে পাবে। লাইট অন হয়ে এবার এমন একটা শব্দ দেখায় যা ছিল রান, মানে এখান থেকে ভাগো। সেই সাথে বিলের ঘরের দেয়াল ভেঙে যেতে থাকে। ধীরে ধীরে দেয়ালের মধ্যে থেকে একটা মনস্টার বেরিয়ে আসে। মনস্টারটা তো জয়াসকে মারতেই যাচ্ছিল। তার আগেই জয়াস সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। এদিকে হপার তার টিম নিয়ে একটা লেকের সামনে চলে এসেছে। তারা নিউজ পেয়েছে এই লেকের থেকে একটা বডি পাওয়া গিয়েছে। সে মনে মনে বারবার প্রে করছিল এই বডিটা যেন কোনোভাবে বিলের না হয়, নয়তো সে বিলের মাকে কি জবাব দিবে। সেই সাথে সেখানে লুকিয়ে লুকিয়ে মাইকেরা এসব দেখছিল। মাইক বলে যে এই লাশটা বিলের হতেই পারে না, কিন্তু লাশ পেয়ে সবাই বুঝে যায় এটা সত্যি বিলের বডি। মাইক বিশ্বাস করত 11 অবশ্যই বিলকে খুঁজে দিতে পারবে, কিন্তু যখন তারা জানতে পারলো এটা বিলের বডি, সে খুবই কষ্ট পায়। তাই 11কে না নিয়েই সে একা বাড়ি ফিরে যায়। আর জয়াস দৌড়াতে দৌড়াতে তারই ছেলে জয়ের গাড়ির সামনে চলে আসে। সে খুবই আতঙ্কে ছিল। অন্যদিকে মাইক ঘরে ঢুকেই তার মাকে জড়িয়ে ধরে আর খুব কান্না করতে থাকে। সে তো শিওর তার বেস্ট ফ্রেন্ড বিল এখন আর দুনিয়াতেই নেই। তো এই ছিল স্ট্রেঞ্জার থিংস সিজন 1-এর পার্ট 1, 2 আর 3 এর কাহিনী। নেক্সট এপিসোডে হয়তো আরও অনেক অনেক রহস্যর জট খুলবে। খুব তাড়াতাড়ি বাকি এপিসোডগুলো আপলোড হয়ে যাবে। আজকের সিরিজটি কেমন লাগলো আর আপনাদের কি মতামত, এরপর কি হতে পারে তা জানাতে পারেন কমেন্টে। সেই সাথে আজকের মতো আল্লাহ হাফিজ।